রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছেন কামরুজ্জামান। কারাগারে সাক্ষাৎ শেষে জানালেন তার আইনজীবীরা। সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে পারছেন না বিএনপির আব্দুল আওয়াল মিন্টু। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে বহাল। ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে পড়ে 25 জন নিহত, আহত অন্তত 20। নিহতদের পরিবারকে 10,000 টাকা দেওয়ার ঘোষণা। সিলেটের জাফলংয়ে পিয়াইন নদী থেকে অবৈধভাবে চলছে বালু উত্তোলন, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফাতেমা জোহরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মোহাম্মদ কামরুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার আইনজীবীরা। বেলা 11টায় কারাগারে প্রবেশ করেন তার 5 আইনজীবী। পরে বেলা 11:15টায় তারা বেরিয়ে আসেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের আইনজীবী শিশির মুনির জানান, রিভিউ খারিজের কারণ সম্পর্কে কামরুজ্জামানকে অবহিত করেছেন তারা। এছাড়া পরবর্তী আইনি পদক্ষেপের ব্যাপারেও আলোচনা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিশির মুনির বলেন, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করা না করার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে সময় চেয়েছেন কামরুজ্জামান। নির্দিষ্ট সময়ের মধ্যেই কারা কর্তৃপক্ষের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে কামরুজ্জামান আলোচনা করবেন বলেও জানান তিনি। যে সমস্ত বিষয়ে ডিসকাস হয়েছে সেই বিষয়গুলো আমাদের ক্লারিফিকেশন উনি নিতে চেয়েছেন। আমরা আমাদের সাধ্যমতো আইনজীবী হিসেবে আমাদের সাধ্যমতো সমস্ত ক্লারিফিকেশন তাকে দেওয়ার চেষ্টা করেছি। উনি আমাদেরকে বলেছেন এর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে উনি নিজে চিন্তা করবেন, উনি ভাববেন এবং ভেবেচিন্তে পরবর্তী সিদ্ধান্ত উনি গ্রহণ করবেন। এই ব্যাপারটি উনি আইনজীবীদের মাধ্যমে সারা দেশবাসীকে জানিয়েছেন। জেল কোডের মিনিমাম বিধান 7 দিন তো রয়েছেই, তারপরেও জনাব কামরুজ্জামান এই বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে একটি সিদ্ধান্ত নিলে আমার ধারণা আপনারা সবাই সেই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত হতে পারবেন। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার এসকে লিটন। সর্বশেষ খবর জানতে আমরা এখন তার সাথে কথা বলছি। লিটন, কামরুজ্জামানের সঙ্গে আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎকারের বিষয়টি আমাদের বিস্তারিত জানান। জোহরা, সকাল যখন 10:48 ঠিক তখনই কামরুজ্জামানের আইনজীবীরা এই কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে প্রবেশ করে। প্রায় 45 মিনিট কামরুজ্জামানের সাথে তারা আলোচনা করে এবং তারপরে তারা আইনজীবীরা কেন্দ্রীয় কারাগারের ভেতর থেকে বাহিরে আসলে আমাদের সাথে কথা বলে এবং আইনজীবীরা যেমনটি জানিয়েছে যে কামরুজ্জামানের সাথে তারা দীর্ঘ সময় কথা বলেছেন এবং কামরুজ্জামান জানতে চেয়েছেন আইনের বিধিবিধান সম্পর্কে। তারা সে বিধিবিধান সম্পর্কে তাকে জানিয়েছে এবং তিনি বলেছেন যে মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা তিনি চিন্তা ভাবনা করে তারপরে প্রাণ ভিক্ষা চাইবেন কর্তৃপক্ষের কাছে। যেহেতু আপনি এবং কামরুজ্জামান বলেছে যে যেহেতু তার সময় রয়েছে প্রাণ ভিক্ষার, সেজন্য সে দ্রুত সময়ের মধ্যেই কারা কর্তৃপক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে। আরেকটি বিষয় সেটা হলো উনি স্বীকার করেছেন গতকাল জানেন যে সুপ্রিম কোর্ট থেকে রায়ের কপি বিকেল নাগাদ এই ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছানো হয়। তারপরেই তাকে পড়ে শোনানো হয় রায়ের কপিটি। সে রায়ের কপিটি যে পড়ে শোনানো হয়েছে সেটাও তিনি স্বীকার করেছেন এবং আইনজীবীরা বলেছেন যে তিনি যদি ক্ষমা প্রাণ ভিক্ষা চান সেটা তার ব্যাপার। আরেকটি বিষয় যে তারা জানিয়েছে যে কামরুজ্জামান এখন সুস্থ আছেন, তার মন সচল আছে। তিনি বলেছেন তিনি কোনো প্রকার তিনি নার্ভাস হননি, এমন তথ্য আমাদেরকে জানানো হয়েছে। আর আপনি জানেন যে কামরুজ্জামান ভিতরে রয়েছে এবং তার ফাঁসির মঞ্চের যে বিষয়টি কারা কর্তৃপক্ষ সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি যে আসলে তাকে সময় দেওয়া হবে কিনা সেটি এখনো সিদ্ধান্ত হয়নি। তবে আমাদেরকে জানানো হয়েছে যে হয়তোবা সিদ্ধান্ত সময় বাড়ানো নাও হতে পারে। তবে যদি চূড়ান্ত কোনো ফাঁসির কার্যক্রম হয় সেক্ষেত্রে ভিতরে যে ধরনের প্রস্তুতি সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া রয়েছে এবং
বাহিরের চিত্র যদি আমি বলতে চাই সেক্ষেত্রে যে আজকে সকাল থেকে আমরা যেমনটি দেখেছি যে এখানে জেল পুলিশ রয়েছে, মোটামুটি ভাবে তাদের প্রতিদিনের যে রুটিন সেই রুটিন অনুযায়ী কিন্তু এখানে নিরাপত্তা বলয় রয়েছে এবং আলাদা বাড়তি কোনো নিরাপত্তা সংস্থার সদস্যরা কিন্তু এখানে নেই এবং সাধারণ মানুষের জন্য কিন্তু এই জায়গাটি উন্মুক্ত রাখা হয়েছে। তা আসলে তার স্বজনরা আসবে কিনা সেটাও আমরা জানতে চেয়েছি, অথবা স্বজনরা আসতে পারে এমন তথ্য কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তাই জোহরা, এই ছিল কারাগারের সামনে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। লিটন, আপনাকে ধন্যবাদ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ রায় দেন। এর ফলে সিটি নির্বাচনে অংশ নিতে পারছেন না মিন্টু। মঙ্গলবার মিন্টুর পক্ষে আপিল আবেদনটি দাখিল করা হয়। গত 29 মার্চ ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে মিন্টুর মনোনয়নপত্র দাখিল করলেও তা বাতিল হয়। 2রা এপ্রিল ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেন মিন্টু। 4 এপ্রিল সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শুনানি শেষে আপিল আবেদন নামঞ্জুর করেন বিভাগীয় কমিশনার। ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে 25 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 21 জন। গত রাত 1টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে বরিশালগামী বাসটি কৈডুবি এলাকায় পৌঁছলে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পার্শ্ববর্তী খাদে গিয়ে পড়ে। ঘটনাস্থলে 19 যাত্রী নিহত হন। আহতদের হাসপাতালে নেবার পর আরো 6 জন মারা যায়। দুর্ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুর রশিদকে প্রধান করে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নিহতদের পরিবারকে 10,000 টাকা দেওয়ার ও আহতদের চিকিৎসা খরচ বহন করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় বুধবার রাতে ঠিকাদার ব্যবসায়ী আরিফুল ইসলাম ওরফে আরিফ নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরিফ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আরিফ খিলগাঁওয়ের 2 নম্বর ওয়ার্ডের যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। অস্ত্র ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। এ সময় তারা আরও দাবি করেন, অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত না হওয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এখানে তাকে রিকশা থামে আর কি লোকেরা ধরে মুখ চাপা দিয়ে আর কি 5 জন লোক তাকে গুলি করছে। আমি যখন মেডিকেলে আসে 8টার দিকে, তখন আমাকে সে ফোন দেয়। ফোন দিয়ে বলল, ভাইয়া আমি হাসপাতালে, আমার গুলি করছে আরিফ শুভরা, তো তুমি তাড়াতাড়ি আম্মুরে নিয়ে চলে আসো, যে আমার ব্লাড লাগবে, রক্ত লাগবে অনেক। তাকে একটা পথ দিয়েছিল, সে পরে চলে আসছে ওইখান থেকে। তাকে 2 নং ওয়ার্ডের যুবলীগের সেক্রেটারি দিছিলেন, পরে সে ওইখান থেকে চলে আসছে, সে ওইখানে যায়নি। আর আমার কাছে ফোন দিছে একটা এখান থেকে যে আপনি আরিফের আম্মা। আমি কই হ্যাঁ। কই আপনার আরিফ তো পায়ে ব্যথা পাইছে ঢাকা মেডিকেলে। আমি কই কি আরিফ তো গেল কিছু না গে, আরিফের অ্যাক্সিডেন্ট হইলো কেমনি? আরিফ তো খালি হাঁটতে 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 গেছে। কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে 1,25,200 পিস ইয়াবা সহ মায়ানমারের 3 নাগরিককে আটক করেছে বিজিবি। এ সময় 2টি ট্রলার জব্দ করা হয়। আজ সকাল 7টার দিকে এই অভিযান চালানো হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি টহল দল নাফ নদীর সদর মোহনায় অভিযান চালায়। এ সময় 1,25,200 ইয়াবা উদ্ধার ও মায়ানমারের 3 নাগরিককে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য 3,75,60,000 টাকা। এ ব্যাপারে মাদক ও অনুপ্রবেশ আইনে মামলা করে আটক ব্যক্তিদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। সিলেটের পর্যটন কেন্দ্র জাফলং বাজার সংলগ্ন পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে নদীর সৌন্দর্য হারানোর পাশাপাশি ক্ষতি হচ্ছে আশেপাশের বসতবাড়ির। প্রশাসনের নাকের ডগায় এই অবৈধ বালু উত্তোলনের সাথে স্থানীয় 15-20 জনের একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। প্রতিদিন অবৈধ বালু উত্তোলন করে তারা লাখ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছে। সিলেটের প্রতিনিধি MR টুনু তালুকদার ও গোয়াইনঘাট প্রতিনিধি হুমায়ুন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আয়শা হাকিম। সরকারি নির্দেশনা অমান্য করে ইজারা ছাড়াই প্রতিদিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলং এর পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী মহল। নদীর 2 পাশ থেকে বালু উত্তোলনের কারণে ভাঙনের আশঙ্কায় পার সংলগ্ন বসতবাড়ি। হুমকির মুখে মমিনপুর, আসামপাড়া, নয়াগাঙ্গের পার, বাউরবাগ হাওর, জাফলং চা বাগান, রাধানগর ও নির্মাণাধীন জাফলং সেতু এলাকা সহ কয়েকটি গ্রাম। অবৈধ বালু তোলার ফলে
আমরা এলাকাবাসী খুবই ঝুঁকিপূর্ণ আছি এবং প্রতি বছর যে সরকারি বাজেট করে বেরিবান দরগুলোকে, অথচ এই বানের নিরাপত্তা নাই। এইভাবে যদি আর প্রতি বছর বালু তুলা যায় তো তারা বাড়ি ঘর ভাঙ্গা যাইব, আমরা কি করবো? তো স্থানীয় জনপ্রতিনিধিরা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের পাশাপাশি এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বালু উত্তোলন যেভাবে বন্ধ হয় প্রশাসনের সাথে আলোচনা করে সেই ব্যাপারে অবস্থা নেব এবং এ ব্যাপারে আমি মাননীয় সংসদের সাথে আলোচনা করব। উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের সংশ্লিষ্টরা মনে করেন, পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলতে থাকলে পুরো জাফলং এর বিপর্যয় নেমে আসবে। অত্যধিক বালু উত্তোলনের ফলে ওইখানের সার্বিক ক্ষতি হতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ইজারা ছাড়া কেউ আইন অমান্য করে বালু উত্তোলন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ অবৈধ প্রক্রিয়ায় বালু উত্তোলন করে বা অবৈধ স্থান থেকে বালু উত্তোলন করে বিনা অনুমতিতে, তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধভাবে বালু উত্তোলন দ্রুত বন্ধ হবে, পরিবেশ ও ভাঙনের হুমকি থেকে পিয়ান নদী তীরবর্তী মানুষ রক্ষা পাবে, এমনটাই প্রত্যাশা জাফলংবাসীর। আয়েশা হাকিম, নিউজ ডেস্ক, মাই টিভি।